নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। বাতাসে রক্তের গন্ধ আমাদের বিশেষ প্রতিবেদনের তৃতীয় পর্বে আরও একবার সকলকে জানাই স্বাগত। 1993 সালে বিধায়ক হবার পর থেকে খয়েরপুর এলাকা জুড়ে পবিত্র করের অপবিত্র কাজের পরিসীমা অতিরিক্তভাবে বেড়ে যায়। বিধায়ক হবার পরেই সে মনোযোগী হয় এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতাদের নিষ্ক্রিয় করার দিকে, আর ইলেকশনে জেতার দুদিনের মধ্যেই পবিত্র কর নেয় চরম সিদ্ধান্ত। বিজয় উল্লাসের দোহাই দিয়ে প্রথমেই সে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বণিক্য চৌমুহনী এলাকায় কংগ্রেসের ডাক সাইটের নেতা অতীশ চৌধুরীকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পবিত্র কর। এরপরই তার ঠেঙ্গারে বাহিনী মধ্যযুগীয় কায়দায় বাড়ি ঘরে আগুন লাগিয়ে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সর্বজনপ্রিয় অতীশ চৌধুরীকে। এই ঘটনার আজও বিচার হয়নি। এলাকার মানুষজনদের দাবি, আজও শহীদ অতীশ চৌধুরীর বিদেহী আত্মা খয়েরপুরের আকাশে বাতাসে বিচারের বাণী নিয়ে কেঁদে ফিরছে। দেখুন আমাদের আজকের রিপোর্ট। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার আগে খয়েরপুর এলাকায় বহু রক্ত ঝরেছে, খুন হয়েছেন বহু মানুষ, যার বিচার আজও হয়নি। তাছাড়া গোটা খয়েরপুর এলাকা জুড়ে ছিল অস্ত্রের ঝনঝনানি। জমির দালাল, তীর, জুয়া, মাদক কারবারিরা এই এলাকাকে মুক্তাঞ্চল তৈরি করেছিল বলে অভিযোগ। আর এই এলাকার তদানীন্তন বিধায়ক পবিত্র কর এই সমস্ত সব ধরনের অপরাধের মদতদাতা ছিল বলে এখনো খয়েরপুরবাসীর অনেকেরই দাবি। আবারও নতুন করে অভিযোগ উঠছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর রক্ত ঝরানো রাজনীতি শুরু করতে চাইছেন খয়েরপুর এলাকায়। দর্শক বন্ধুরা, খয়েরপুর এলাকায় পবিত্র কর সংগঠন তৈরি করার জন্য যত না যত্নবান ছিলেন, তার থেকে অনেক বেশি ব্যস্ত ছিলেন তিনি নিজের ঠ্যাঙ্গারে বাহিনী তৈরি করতে। অভিযোগ, এক কথায় বাম রাজনীতির সুযোগ সন্ধানী লোক ছিলেন পবিত্র কর। তাই খয়েরপুর এলাকায় রাজ্য বামফ্রন্টের শীর্ষ নেতারা পবিত্র করকে প্রমোট করতেই এই ভদ্রলোক শুরু করে দেন তার মূল কার্যকলাপ। নিজেকে বাহুবলী নেতা হিসেবে তুলে ধরতে সব সমাজদ্রোহীদের আশ্রয় দিতে শুরু করেন পবিত্র বাবু। শুরু হয় অস্ত্রের আস্ফালন, বিজয় ভজন আর নিখিলের রক্তে স্নান করে শুরু হয় পবিত্রের অপবিত্র পথের যাত্রা। নিজের রাজনৈতিক উত্থানের পথকে সাবলীল করতে একের পর এক খুন করিয়েছেন পবিত্র কর, কিন্তু নিজে থেকে গেছেন সব সময় ধরাছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে একটি মামলাও তিনি করতে দেননি। তাই আজও পুলিশের খাতায় পবিত্র করের বিরুদ্ধে কোনো মামলা নেই। নিজের চরিত্র রেখে দিয়েছেন ফুলের মতো পবিত্র করে। নিজেকে সৎ প্রতিপন্ন করে রাখতে সব সময় তিনি পরে রাখছেন একটি ভালো মানুষের মুখোশ। দর্শক বন্ধুরা, খয়েরপুর এলাকার মানুষজনরা চাইছেন পবিত্র করে তৈরি করে রাখা ত্রাসের রাজত্ব থেকে বেরিয়ে আসতে। ওনারা চাইছেন খসে যাক পবিত্র করে রক্ত মাখা মুখোশটি, বেরিয়ে আসুক সত্য সবার সামনে। তাহলেই হয়তো বিজয় ভজন নিখিলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে মনে করছেন অনেকে। আর সাধারণ দর্শক বন্ধুদের আমাদের কাছে দাবি এটাই। তাই দর্শকদের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের এই পর্বে দেখুন আরো লোমহর্ষক ঘটনা। দেখতে চোখ রাখুন সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায়। সালে রাজ্যের বিধানসভা ভোট পর্ব শেষ হবার পর থেকেই রাজ্যবাসী দোটানায় ছিলেন। ক্ষমতায় কংগ্রেস টিইউজেএস জোট সরকারি ক্ষমতায় থাকবে নাকি বামফ্রন্ট পুনরায় ক্ষমতা দখল করবে, তা নিয়ে ছিল এক চাপা উত্তেজনা। অবশেষে ঘনিয়ে এলো ভোট গণনার দিন। রাজধানীর উমাকান্ত একাডেমি এলাকা লোকে লোকারণ্য। এক পাশে বাম সমর্থকরা এবং অপরদিকে উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছিল জোট সমর্থকরা। সে সময় অত্যাধুনিক পদ্ধতিতে ইভিএম মেশিনে ভোট হতো না বলে গণনা প্রক্রিয়া ছিল জটিল। ব্যালট পেপার গুনে ভোট কে জিতলো কে হারলো তা ঘোষণা করা হতো মাইকে।
ওই বছর ভোট গণনা হয়েছিল দুদিনে। উমাকান্ত একাডেমি এলাকা জুড়ে ছিল তীব্র উত্তেজনা। সকাল 7টা থেকে ভোট গণনা শুরু হবার পর থেকে একে একে ফল প্রকাশ শুরু হয় বেলা 12টার পর থেকে। সে সময় কংগ্রেস এবং TUJS জোট সরকার ক্ষমতায় থাকলেও ফলাফলে দেখা যায় গণনায় ক্রমশ এগিয়ে যাচ্ছে বামফ্রন্টের প্রার্থীরা। বাম প্রার্থীরা একের পর এক আসনে জয়ী হতেই শুরু হয়ে যায় বামফ্রন্ট সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস। 1993 সালে বাম প্রার্থী হিসাবে খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রথমবারের মতো জয়লাভ করেন পবিত্র কর। তারই জয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে খয়েরপুরে পবিত্র করের তৈরি করা ঠ্যাঙারে বাহিনীর দল। তাদের উৎসাহটা ছিল একটু বেশি। ওই বছর ভোটের ফলাফল প্রকাশের সেই সময়টাতে উমাকান্ত মাঠেই তাদেরকে দেখা গেছে আইন শৃঙ্খলাকে তোয়াক্কা না করে মাত্রাতিরিক্ত লোক দেখানো উচ্ছ্বাস প্রকাশ করতে। পবিত্র করকে সামনে নিয়েছিল তাদের বিজয় উল্লাস। ভোটের ফলাফল প্রকাশের পর কেটে যায় দুদিন, তবে খয়েরপুর বণিক্য চৌমুহনীর লোকজনদের কাছে কালো দিনটা ছিল 1993 সালের 7ই এপ্রিল। ওই দিন বিকেলে খয়েরপুর থেকে পবিত্র করকে নিয়ে শুরু হয় বাম কর্মী সমর্থকদের বিজয় মিছিল এবং বিজয় উচ্ছ্বাস। এদিকে 7ই এপ্রিল বিকেলে খয়েরপুর চৌমুহনীতে এই বিজয় উল্লাসের মধ্যেই পবিত্র কর তার ঠ্যাঙারে বাহিনীর সাথে এক গোপন পরিকল্পনা তৈরি করে নেয়। তারপরেই বিজয় মিছিল রওনা হয় বণিক্য চৌমুহনীর দিকে। বণিক্য চৌমুহনী এলাকা বহু লোকজনের এখনো মনে আছে সেই বিজয় মিছিলের কথা। তাদের অভিযোগ, পবিত্র করের সেটা বিজয় মিছিল ছিল না, ছিল বাহুবলী হিসাবে তার শক্তি প্রদর্শনের মহড়া। এই মিছিলে তার ঠ্যাঙারে বাহিনীর লোকজনদের আস্ফালন এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল বলে অনেকেই এখনো অভিযোগ করেন। এমনও অভিযোগ, মিছিলে যে বাজি পোড়ানো হয়েছিল তার আড়ালে বোমাবাজির মহড়াও সার ছিল পবিত্র করের পোষাপ্রিয় ঠ্যাঙারে বাহিনী। একসময়ে মিছিল গিয়ে শেষ হয় বণিক্য চৌমুহনীতে। শুরু হয় বিজয় মিছিলের নামে উন্মাদ নৃত্য এবং বাজি পোড়ানোর নামে বিকট বোমাবাজি। এখানে আরেক প্রস্থ গোপন বোঝাপড়া হয়ে যায় পবিত্র কর এবং ঠ্যাঙারে বাহিনীর মধ্যে। সদ্য ইলেকশনে জেতা পবিত্র কর আনন্দে তখন চোখে মুখে সর্ষে ফুল দেখছেন, নিজেকে এলাকার সহিংসা ভাবছেন। পবিত্র করও তার সাঙ্গপাঙ্গদের বিজয় উল্লাসে আতঙ্কিত বণিক্য চৌমুহনী এলাকায় লোকজন তখন অনেকেই ঘরের আলো নিভিয়ে ঘর অন্ধকারে বসেছিলেন। বিজয় উল্লাস চলাকালীন অবস্থায় একসময় পবিত্র করের ঠ্যাঙারে সর্দাররা একটু আলাদা হয়ে যায় সবার থেকে। একে একে ঠ্যাঙারে সর্দারদের অন্যতম অর্থাৎ পবিত্র করের ডান এবং বাঁ হাত বলে পরিচিত দুলাল দত্ত, বিনয় লোধ, দীপক দে, রাজেশ সরকার এবং তাদের সঙ্গে ধনঞ্জয় দাস, সুদীপ সরকার, বিমল দেবনাথ সহ আরো বেশ কয়েকজন রওনা হয় গ্রাম পঞ্চায়েত প্রধান অতীশ চৌধুরীর বাড়ির দিকে। সে সময় তাদের চোখ ছিল রক্তবর্ণ। পরিকল্পনাটা করা হয়েছিল আগেই, আর বিজয় দিবস পালনের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তাই ইচ্ছাকৃতভাবেই পবিত্র কর ও তার ঠেঙ্গারে বাহিনী বণিক্য চৌমুহনী এলাকায় বিজয় উল্লাসের নামে উন্মাদনা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল এলাকায় ত্রাস সৃষ্টি করা, সবাই ভয়ে ঘরে ঢুকে গেলেই হবে অপারেশন, এমনটাই ছিল পরিকল্পনা। আর হয়েছেও তাই। সবার অগোচরে ঘিরে ফেলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধান অতীশ চৌধুরীর বাড়ি। জান্তব উল্লাসে বাড়িতে লাগানো হয়েছে আগুন, দা বল্লম লাঠি সোটা নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অতীশ চৌধুরীকে। শারীরিক মানসিক নির্যাতন করা হয় বাড়ির মহিলাদের। প্রথম বিধায়ক হবার পরই কংগ্রেস নেতা হত্যার মাধ্যমে খুনের রাজনীতিতে হাত পাকানো শুরু করেন বিধায়ক পবিত্র কর। এলাকায় অতীশ চৌধুরী স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন প্রকৃত কংগ্রেসী। 1987 সাল থেকেই পবিত্র করের সব রকম অনৈতিক কাজগুলোর বিরোধিতা করে আসছিলেন তিনি ছিলেন প্রতিবাদী ক্যারেক্টার। তাই পরিকল্পিতভাবে
সুকৌশলে তাকে সরিয়ে দেবার চক্রান্ত করে পবিত্রকর। পবিত্রকর বুঝে গিয়েছিলেন অতীশ চৌধুরী থাকলে তিনি খয়েরপুর এলাকায় নিজের স্বার্থ উদ্ধার করতে পারবেন না, তাই পরিকল্পনা হয়ে গেল অতীশ চৌধুরীকে গায়েব করার। সেই সময়টাতে আকাশবাণী আগরতলায় শুরু হয়েছিল ককবরক সংবাদ। একদিকে বণিক্য চৌধুরীর বিজয় উল্লাসের আওয়াজ কানে ভেসে আসছিল অতীশ চৌধুরীর, অপরদিকে তিনি আকাশবাণী আগরতলার বাংলা সংবাদের জন্য অপেক্ষা করছিলেন রেডিওকে সামনে রেখে। সেই সময়টাতে পরিকল্পনা মাফিক একসময় ধীরে ধীরে অতীশ চৌধুরীর বাড়ি ঘিরে ফেলে পবিত্রকরের ঠ্যাঙারের দল। আর ঠ্যাঙারে দলের প্রথম সারিতে ছিল এলাকায় কুখ্যাত হিসাবে পরিচিত পবিত্রকরের কুকর্মের ভাগীদার দুলাল দত্ত, বিনয় লোধ, দীপক দে, রাজেশ সরকার সহ পবিত্রকরের আরো ডান এবং বাম হাতরা। পরিকল্পনা মাফিক এই ঠ্যাঙারে বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে অতীশ চৌধুরীর খোলামেলা বাড়ি। মানুষরূপী পশুদের নৃশংস হুঙ্কারে খান খান হয়ে যায় আকাশ বাতাস। গুন্ডা বাহিনীর জান্তব্য উল্লাসে সে সময় হয়তো ডাকিনী যোগিনেরাও ভয় পেয়ে কেঁপে উঠেছিল। এরপরে শুরু হয় পবিত্রকরের বাহিনীর ধ্বংসের উল্লাস। বাড়িতে লাগিয়ে দেওয়া হয় ঘরে ঘরে আগুন, এমনকি গোয়াল ঘর বাদ পড়েনি আগুন লাগানোর হাত থেকে। অতীশ চৌধুরীর স্ত্রী, এক ছেলে এবং 5 মেয়ে ছুটোছুটি শুরু করে প্রাণ বাঁচাবার জন্য। এই অতর্কিত সংঘবদ্ধ আক্রমণে হতবুদ্ধি হয়ে পড়েন অতীশ চৌধুরী। অন্যদিকে বাড়ির ভেতরে চলতে থাকে হারমাদ বাহিনীর কিরিচ, দা, লাঠি, বল্লম নিয়ে উল্লাস। হঠাৎই ঠ্যাঙারে বাহিনীর মধ্যে ফিসফিসানি শুরু হয়। রাজেশ সরকার, বিনয় লোধ একপাশে দাঁড়িয়ে পড়ে। হারমাদ বাহিনীর কয়েকজন দা, কিরিচ, লাঠি, বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ে অতীশ চৌধুরীর উপরে। একের পর এক আঘাত নেমে আসতে থাকে অধীর চৌধুরীর উপরে। তার চিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায়, কিন্তু কেউ এগিয়ে এসে তাকে সাহায্য করার সাহস পায়নি। এদিকে চলতে থাকে হারমাদ বাহিনীর আগুন লাগাবার যজ্ঞ। একসময় এগিয়ে এসে দুলাল দত্ত নিজের হাতে আগুন লাগিয়ে দেয় অতীশ চৌধুরীর বসত ঘরে। দাও দাও করে জ্বলতে থাকে ঘর। কোন রকমে অতীশ বাবুর ছেলে জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে ঘরের পেছন দিক দিয়ে এগুলি সেগুলি হয়ে বন জঙ্গল পেরিয়ে এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। অতীশ বাবুর স্ত্রী ও মেয়েরা কোন রকমে ঘর ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু অতীশ চৌধুরী বাড়ি ছাড়তে পারেননি। হারমাদ বাহিনীর তাণ্ডব শুরু হয় চৌধুরী বাড়িতে। বারবার তাদের আঘাত নেমে আসতে থাকে অতীশ চৌধুরীর উপরে। ঠ্যাঙারে বাহিনীর কাছে বারবার নিজের এবং পরিবারের লোকজনদের প্রাণ ভিক্ষা করেন অতীশ চৌধুরী, কিন্তু নির্দয় পশু সদৃশ্য বিনয়, রাজেশ, দুলালদের হাত থেকে রক্ষা পাননি তিনি। একসময় নিস্তেজ হয়ে পড়েন অতীশ বাবু। তার মুখ থেকে শুধু গুঙানির আওয়াজ বেরিয়ে আসতে থাকে। জান্তব উল্লাসে সে সময় অট্টহাস্যে ফেটে পড়ছিল ঠ্যাঙারে বাহিনীর সর্দাররা। জানা গেছে বাড়িতে গোয়াল ঘরে আগুন লাগানোর ফলে জীবন্ত দগ্ধ হয়েছে 13টি গাভী। ওনার এক মেয়ে নিজের আত্মসম্মান এবং প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বাড়ি থেকে একটু দূরের একটি ডোবায়। বাড়িতে রাখা বেশ কিছু পশু পাখি আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হয়। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে হারমাদ বাহিনীর তাণ্ডব। জান্তব্য উল্লাসে এক সময় অতীশ চৌধুরীর রক্তাক্ত শরীরে যেরকম ভাবে পারে লোহার রড ও লাঠি ও বল্লম দিয়ে খোঁচাতে শুরু করে জানোয়ারের দল। রক্তাক্ত ক্ষত বিক্ষত অতীশ বাবুর গুঙানির আওয়াজও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। তারপরেও তাকে রেহাই দেওয়া হয়নি। তার রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটিকে জীবন্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় আগুনের ভিতরে। শেষ একটি আর্তচিৎকার আসে অতীশ চৌধুরীর কণ্ঠ চিরে। সেই হৃদয় বিদারক চিৎকারে আশেপাশের লোকজনদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ছুটে বেরিয়ে এসে কেউ অতীশ চৌধুরীকে বাঁচাতে পারছেন না বলে অনেকেই সিংহের মতো ঘরের খাঁচায় বসে ফুঁসতে শুরু করেন। অনেকেই তীব্র কান্নায় ভেঙে পড়েন। একসময় অতীশ চৌধুরীর ক্ষীণ আওয়াজ মিলিয়ে যায় আকাশ বাতাসে। আগুনে জীবন্ত দগ্ধ হলেন এক নিবেদিত প্রাণ
কংগ্রেস কর্মী। 7ই এপ্রিল সেই রাতে নরপশুদের তাণ্ডব শেষ হলে শ্মশানের স্তব্ধতা নেমে আসে বণিক্য চৌমুহনী পশ্চিম নোয়াবাদী এলাকা সহ গোটা খয়েরপুরে। তো বাড়িতে আপনার 12-13টা গরু ফুটছে, হাঁস মুরগ যা ছিল সব পুইরা দিছে, ঘর ফুটছে 3টা, তারপর তো গায়ে বুম দিয়া এভাবে মারছে। সিপিএমের দুষ্কৃতকারীরা, এটা তো ওটা মানে কোনই লাগে না, বুঝছেন না। আর যারা আমরা বাম বিরোধী আসলাম প্রত্যেকের বাড়িতে হামলা করছে, আমার বাড়ির গেট ভাঙছে, আমার ঘর দুয়ার ভাঙছে, আমার বড় ভাইয়ের বাড়ি ঘুরে লাইছে, আমার এই ভাইয়ের বাড়িতে ঘর দুয়ার ভাঙছে, কিন্তু কিছু কথা না। আমি আর নয়াতে আমার বউ পঞ্চায়েতে ক্যান্ডিডেট ছিল, আমি এজেন্টটা ছিলাম, আমার ঘাড় ধরে একেবারে বাইর করে দিচ্ছে, 60 সিরা লাইছে, তাই না। লিড যে কি কইতাম, এখন তো কয়েকজন আসছিল। হ্যাঁ, পবিত্র করার নাম তো তখন তো আমরা শুনতাম কি তা, যেমন বিনয় লোদ আছে, তারপরে দুলাল দত্ত আছে, সুমন আছে, রাজেশ পরবর্তীকালে নামছে, রাজেশ স্টেপে আসছিল না, 93 কত রাজেশ আসছিল না, সব তো পবিত্র করে লিডিং করতো। অ্যাকচুয়ালি তো তাই না লিডিং করতো, তাই না চেলাবেলা সবাই, তারা তো বামপন্ড করতো। তখন তো আমি এত সঠিক হয়ে যেতাম না, তবে তাই গলাতে একটা কূপ দিয়েছিলাম, বুকে একটা ঘাই দিয়েছিলাম, আর এমনি ঘুম মারছিল, হাতে বোধ একটা কুপায় দেয় মারা হয়েছে, দাউদা কূপ দিয়েছে, ঘাইও দিছে। আর গড়পুর ছিল, 1-2টা গড়পুর ছিল, আর গরু ছিল 12-13টা। মানে ওই দিন যেদিন গরু তো বোধহয় গলায় কাটছিল কি না গরু তো জ্যান্ত ঘরের ভিতরে ফিরে লাইছে। হ্যাঁ না, মেয়ের উপরে একটু টর্চারিং করছে, কিছু মারধর করছে। আচ্ছা, মেয়েরা তাই না আইনের মাধ্যমে গেছিলো, আইনে গিয়ে বিচার তো সঠিকভাবে মনে ওনা পাইছে, এখন পর্যন্ত তাই না বিচার বোধ ঝুলিয়া রয়েছে। তারপরে এই সরকার আইসাম, বিজেপি গভর্নমেন্ট আইসে পরে তো তখন কইছিল যে এটা আবার রিওপেন করবো, তো করছে কিনা ঠিক করতে পারলাম। দর্শক বন্ধুরা, কতটুকু নরপশু হলে একটা মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা যায় তা আপনারা ভাবতে পারছেন? অতীশ চৌধুরীকে কী ধরনের কষ্ট দিয়ে পশুর মতো মারা হয়েছে তা ভাবতে গেলে ঘৃণায় গা রি রি করে ওঠে, রাগে শরীর কাঁপতে থাকে। 7 এপ্রিল পবিত্র করের ঠেঙ্গারে বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি বাড়ির মহিলারাও। নৃশংস পরিকল্পনায় তালিবানি দুর্বৃত্তদের হার মানিয়েছে পবিত্র কর। ইতিহাসের চেঙ্গিস খানও এতটা নৃশংসতা দেখায়নি। পবিত্র কর অতীশ চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে যা করেছে সেটা ত্রিপুরার ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। 7 এপ্রিল রাতে পবিত্র করের ঠ্যাঙারে বাহিনী বণিক্য চৌমুহনী এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে এই নারকীয় ঘটনার পর অতীশ বাবুর পাড়া প্রতিবেশীরা কেউ বাড়ি থেকে বের হননি। তাই ঘটনার পর অতীশ চৌধুরী বেঁচে ছিলেন নাকি মারা গিয়েছিলেন সে খোঁজ খবর কেউ করতে পারেননি। পরদিন সকালে পোড়া ঘরের গাদা থেকে বের করে আনা হয় অতীশ চৌধুরীর ঝলসানো, দলা পাকানো, প্রায় খণ্ড খণ্ড দেহ। অতীশ চৌধুরীর কথা বলতে গিয়ে খয়েরপুর এলাকার এবং বণিক্য চৌমুহনী এলাকায় বহু লোকের হৃদয় আজও কেঁদে ওঠে। এলাকার সবাই ভালোবাসতেন অতীশ চৌধুরীকে, কিন্তু তার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দিতে চিরদিনের মতো তাকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছিল পবিত্র করের ঠ্যাঙারেরা। ঠ্যাঙারে বাহিনী নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি অতীশ চৌধুরীর পরিবারের অন্যান্য সদস্যরাও। আত্মসম্মান এবং নিজের জীবনে বাঁচাতে অতীশ চৌধুরীর এক মেয়ে 7 দিন ধরে ডোবার জলে ডুবে আর লুকিয়ে থেকে কোনো রকমে নিজের প্রাণ ও ইজ্জত বাঁচিয়েছিলেন। 7 দিন পর তাকে যখন খুঁজে পাওয়া যায় তখন তার বিপর্যস্ত অবস্থা। অনেকেরই ধারণা তার উপর প্রচন্ড ঝড় বয়ে গেছে, তাকে শারীরিক নির্যাতন করেছে ঠ্যাঙারে বাহিনীর জন্তুরা। তা ওই সময় ওই যুবতীর শরীরে স্পষ্ট হয়ে উঠেছিল। পুকুরের পাড়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছিলেন অতীশ বাবুর ওই আদরের মেয়ে। তাকে যখন জীবন্ত খুঁজে পাওয়া যায় সে ছিল প্রায় উন্মাদগ্রস্ত অবস্থায়। মানুষজন দেখে সে পালাবার চেষ্টা করতে থাকে, আর এতেই বোঝা যায় তার উপর দিয়ে কি ধরনের নির্যাতন গেছে। বিপর্যস্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল হাসপাতালে। বাবাকে শেষ দেখাও দেখতে পারেনি ওই আদরের মেয়ে, বাবার শেষকৃত্যেও সে থাকতে পারেনি।
শারীরিক এবং মানসিক বিপর্যস্ততা তাকে বেরিয়ে আসতে অতীশবাবুর ওই মেয়ের বহু সময় লেগে গিয়েছিল। কিন্তু দর্শক বন্ধুরা, 1993 সালে পবিত্র বাবুর আশকারাতেই এই যুবতীর জীবনে নেমে এসেছিল বিভীষিকা। সূত্রের খবর, যুবতীর মান সম্মান সম্ভ্রম নষ্ট হয়েছিল শুধুমাত্র পবিত্র বাবুর জন্যই। কিন্তু বর্তমান সময়ে এই পবিত্র বাবুই নারীদের মান সম্মান সম্ভ্রম নিয়ে কথা বলেন, বড় বড় ভাষণ দেন। এ যেন ভূতের মুখে রাম নাম। সম্প্রতি নারীদের সম্ভ্রম নিয়ে পবিত্র কি বলছেন, আসুন দর্শক বন্ধুরা একটু শুনে নেই। মানুষের কিন্তু দেয়ালে পিঠ লেগে গেছে। তার মেয়ের সম্ভ্রম যখন যায়, তখন বাবার কাছে, মার কাছে তার জানের চেয়েও মেয়ের সম্ভ্রমটা বড়, তার জানের চেয়েও মেয়ের সম্ভ্রমটা বড়, তার জানের চেয়েও মেয়ের সম্ভ্রমটা বড়। ওই সময় অতীশবাবুর পরিবারের কথা মনে করে আজও এলাকার লোকজনরা ভয়ে শিউরে ওঠে এবং লজ্জায় মাথা হেট করে ফেলে। অতীশ চৌধুরীর 7 এপ্রিল 1993 সন্ধ্যায় অতীশ চৌধুরীকে যেভাবে, অতীশ চৌধুরীর পরিবারকে যেভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, অতীশ চৌধুরীর পরিবারের মেয়ে ছেলেদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে, আপনারা ইতিহাসে পড়েছেন, ইদি আমিন কিংবা কর্নেল গদ্দাফি, এদেরকেও ছাড়িয়ে গেছে অতীশ চৌধুরীর বাড়ির আক্রমণ। সেটা আর বলে আমাকে দুঃখ দেবেন না, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। 7 এপ্রিলের এই ভয়াবহ নারকীয় ঘটনার পর অতীশ চৌধুরীর পরিবার খুব বেশি দিন বণিক্য চৌমুহনী এলাকার বাড়িতে থাকেননি। একদিকে পবিত্র করের ঠ্যাঙারে বাহিনীর রক্তচক্ষুর আস্ফালন এবং ভয়ভীতি প্রদর্শনের ফলে একসময় নিজেদের ভিটে মাটি ও পিতৃভূমি ছেড়ে দিতে বাধ্য হন শহীদ অতীশ চৌধুরীর স্ত্রী, পুত্র, কন্যারা। এলাকার লোকজনরাও তাদেরকে বহু বলে কয়ে ওই এলাকায় রাখতে পারেননি। ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব থানায় মামলা হয়েছিল। কিন্তু এখানেও ছিল দুর্দণ্ড প্রতাপ নব্য বিধায়ক ভিলেন পবিত্র করের রক্তচক্ষুর ভ্রুকুটি। তার ঠেঙ্গারে বাহিনীর ভয়ভীতি প্রদর্শনের জন্য একসময় এই মামলা ধামাচাপা পড়ে যায়। মামলা ধামাচাপা দেবার জন্য পবিত্র কর সে সময় সব পুলিশ অফিসারদের রীতিমতো চমকে ধমকে লোভ দেখিয়ে ম্যানেজ করে ফেলেছিল বলে অভিযোগ। তাছাড়া পবিত্র কর এতটাই ডার্ক সাইডে ছিলেন যে তিনি আগরতলা পূর্ব থানাকে নিজের বৈঠকখানা বানিয়ে নিয়েছিলেন বলে সূত্রের খবর। প্রায় থানার পুলিশ বাবুদের ডেকে তিনি আড্ডা জমাতেন, চা মুড়ি খেতেন এবং নিজের অঙ্গুলি হেলনে থানার ওসি বড় বাবুদের চেয়ার নাড়িয়ে তুড়ি মেরে তাদের নিয়ন্ত্রণ করতেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। নিজে মাফিয়াগিরি দেখিয়ে সে সময় অতীশ চৌধুরীর মামলাও পবিত্র করে ধামাচাপা দিয়েছিলেন, এমনটাই মনে করছেন অনেকে। তাছাড়া ওই সময় তিনি সরকারের ক্ষমতাকেও মামলা ধামাচাপা দিতে ব্যবহার করেছেন বলে সূত্রের খবর। পবিত্র কর ভেবেছিলেন তার সাদা শার্টে কেউ রক্তের দাগ লাগাতে পারবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে। বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি আইপিএফটি সরকার। সরকার পরিবর্তন হওয়ার পর শহীদ অতীশ বাবুর ছেলে সন্তোষ চৌধুরী, বিধবা স্ত্রী অমিয়বালা দেবী বর্তমান শাসক দলের আইনমন্ত্রী রতনলাল নাথের সাথে যোগাযোগ করেন। রতনলাল নাথের কাছে ন্যায় বিচার দাবি করেন শহীদ অতীশ চৌধুরীর বিধবা স্ত্রী অমিয়বালা দেবী। সে সময় আইনমন্ত্রী রতনলাল নাথ স্বীকার করেছিলেন অতীশ চৌধুরী হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করা হয়নি। সিপিএম এর ঘাতক বাহিনী অতীশ চৌধুরীকে নৃশংসভাবে খুন করেছিল, সেটা তিনি জানেন, স্বীকার করেছেন। সে সময় তিনি পরিষ্কার জানান অতীশ চৌধুরীর হত্যাকাণ্ডটি ছিল একটা শীতল রক্তের অপরাধ। অতীশ বাবুর জনপ্রিয়তার জন্যই তাকে খুন করা হয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 3 বছর হতে চলল, কিন্তু এখনো অতীশ চৌধুরী হত্যাকাণ্ড মামলাটি রিওপেন হয়নি। তবে অনেকেই আশাবাদী খুব শীঘ্রই অতীশ হত্যাকাণ্ডে জড়িতরা সবাই
13 শিকের পেছনে যাবে, আর তাদের মধ্যে থাকবে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নাটের গুরুও। দর্শক বন্ধুরা, সার্চ ইন্ডিয়া টিএনএনও দর্শকদের কাছে অঙ্গীকারবদ্ধ। খয়েরপুরের প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য আমরা তুলে ধরব দর্শকদের সামনে। এক্ষেত্রে পবিত্রকর যদি নাটের গুরু হয়ে থাকেন, আমাদের কাছ থেকে তিনিও ছাড় পাবেন না। আমরা এর শেষ দেখতে নিজেদের প্রাণবাজি রাখতেও রাজি। অতীশ চৌধুরীর রক্তে হাত রাঙিয়ে পবিত্রকরের বিধায়ক পথে যাত্রা শুরু। সেই রক্তের হোলি খেলার রাজনীতি পবিত্রকরের অস্থি মজ্জায় ঢুকে গেছে। 1993 সালের পর থেকে খয়েরপুর এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক খুনের পেছনে ছিল পবিত্রকরের নিকৃষ্ট পরিকল্পনা। তিনি ভয় দেখিয়ে গোটা খয়েরপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন দেওয়ালে পিঠ ঠেকলে নিতান্ত নিরীহ লোকও চেষ্টা করে প্রত্যাঘাত করার। আর 2018 সালে খয়েরপুরের জনগণ সেই প্রত্যাঘাতটাই করেছেন ভোটের বাক্সে। বিধায়ক পদ থেকে টেনে তাকে নামিয়ে এনেছেন আমজনতা। খয়েরপুরে হারানো জমি ফিরে পেতে নৃশংস পবিত্রকর আবারও হিংস্র হয়ে ওঠার চেষ্টা করছেন। তবে ভাগ্যদেবী পবিত্রকরের উপর বিরক্ত। পবিত্রকরের অপরাধের বিচার প্রার্থী নিরীহ সাধারণ জনতাও আজ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। রাজনৈতিক খুনগুলি রিওপেন করার প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে আগামী দিনে পবিত্রকরের প্রকৃত থাকার জায়গা কোথায় হবে? পবিত্রকর নিজে কি ভাবছেন বিষয়টা নিয়ে? দর্শক বন্ধুরা, আজকের মতো তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। আমাদের আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায়। নমস্কার।